নমস্কার প্রিয় শ্রোতা, স্বাগতম করোকা করছে ইন্ডিয়াতে, যেখানে গল্প কথা বলে আর সুর হয়ে ওঠে স্মৃতি। আজ আমরা এমন এক শিল্পীর কথাই বলবো, যার গান চিৎকার করে নয়, নিঃশব্দে এসে হৃদয়ের ভেতর বসে পড়ে, যার কণ্ঠে বিরহ মানে শুধু কষ্ট নয়, এক গভীর আত্মসমর্পণ, যার গানে অভিমান আছে অথচ অভিযোগ নেই, যার সুরে শাস্ত্র আছে কিন্তু শুষ্কতা নেই। আজকের পর্বের নাম যেন কিছু মনে করো না, এক অনন্য স্রষ্টার জীবনের কথা, যাকে শ্রদ্ধা করতেন স্বয়ং শচীন দেববর্মন, আর যার নাম হলো অখিল বন্ধু ঘোষ। চলুন ফিরে যাই সেই সময়ের কাছে, যখন রেডিওর এক ফোঁটা গানের জন্য থেমে যেত সন্ধে। অখিল বন্ধু ঘোষ বাংলা আধুনিক গানের ইতিহাসে এক নিভৃতচারী নাম। আলোয় থাকতে চাননি, কিন্তু আলো ছড়িয়েছেন সারা জীবন। 1920 সালের 20 অক্টোবর তার জন্ম। আদিবাড়ি নদিয়ার রানাঘাটের কাছে হলেও বড় হয়ে ওঠা মামাবাড়ি চাকদায়। মামা কালিদাস গুহ ছিলেন তার প্রথম গুরু, যার হাত ধরেই সুরের সঙ্গে প্রথম তার আলাপ। পরবর্তীতে কলকাতায় এসে নিরাপদ মুখোপাধ্যায়, সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, পণ্ডিত চিন্ময় লাহিড়ীর মতো গুরুদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে দীক্ষা নেন তিনি। কিছুদিন তালিম নিয়েছিলেন পণ্ডিত কেজি ঢেকনের কাছেও। শাস্ত্রীয় শিক্ষায় ছিলেন দৃঢ়, কিন্তু তার আত্মা বাঁধা পড়েছিল বাংলা আধুনিক গানে। অখিল বন্ধু ঘোষ ছিলেন শচীন দেববর্মনের গানে মুগ্ধ। মনে মনে তাকে গুরুর আসনেই বসিয়েছিলেন। এমনকি একবার নিজের রেকর্ড করা গান বধূ গো এই মধুমাস শচীন কর্তার কণ্ঠে শুনে স্বয়ং শচীন দেববর্মন এতটাই মুগ্ধ হন যে সেই গানটি নতুন করে রেকর্ড করার অনুমতিও দেন তাকে। বাংলা গানের ইতিহাসে এমন উদাহরণ প্রায় নেই বললেই চলে। এই শ্রদ্ধা ছিল একতরফা নয়। অখিল বন্ধুর গায়কিতে শচীন দেববর্মনের ছায়া বারবার ফিরে আসে। বিশেষ করে ওই যা আমি বলতে ভুলে গেছি গানটির শুরুতে সেই অনাসক্ত উচ্চারণ, ঠিক যেন শচীন কর্তার আহ বলা ভঙ্গি। 1944-45 নাগাদ কলকাতা বেতারে গান গেয়ে যাত্রা শুরু। 1947 সালে প্রথম রেকর্ড একটি কুসুম জবে আমার কাননে ফুটেছিল ফুল। এরপর ধীরে ধীরে তৈরি হয় নিজস্ব পথ। 1953 সালে আসে সেই রেকর্ড, যা অখিল বন্ধু ঘোষকে আলাদা করে চিনিয়ে দেয়। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় মায়া মৃগ সম, কেন প্রহর না যেতে। শুদ্ধ ও কোমল ধৈপদের সূক্ষ্ম মেলবন্ধনে এই গানগুলোয় তৈরি হয় এক অপার্থিব মায়া। সহজ গায়ন ভঙ্গির আড়ালে লুকিয়ে থাকে অত্যন্ত জটিল রাগ ভিত্তিক চলন। অখিল বন্ধু ঘোষের বড় বৈশিষ্ট্য, তিনি নিজের অধিকাংশ গানের সুর নিজেই করেছেন। শিপ্রা নদীর তীরে, কবে আছি কবে নেই, এমনই দিনে মা যে আমার,
তোমারও ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। বিশেষ করে তোমার ভুবনে ফুলের মেলা, মাঝ খাম্বাজ রাগাশ্রিত, যেখানে টান আছে অথচ তা প্রদর্শনী নয়, বরং বিরহের নিঃশ্বাস। কিছু গানে তিনি ভেঙে দিলেন প্রচলিত কাঠামো। পিয়াল শাখার ফাঁকে ওঠে ওই যে আকাশের গায়ে, যেন কিছু মনে করো না, ওই যা আমি বলতে ভুলে গেছি। এগুলো যেন গান নয়, মনের ভিতরের কথোপকথন। বিশেষ করে যেন কিছু মনে করো না, যার সুর দিয়েছিলেন তার সহধর্মিণী দীপালি ঘোষ। এই গানে রয়েছে অপূর্ব সংযম আর নীরব অভিমান। অখিলবন্ধু ঘোষের গানে বিরহ যেন জীবন্ত। ও দয়াল, বিচার করো। এখানে আকুতি, আরতি, আত্মসমর্পণ। অন্যদিকে ও বাঁশুরিয়া, বাঁশি বাজাইও না। এখানে অনুরোধ, প্রতিবাদ, প্রেমের ক্ষত। একই শিল্পী অথচ অনুভবের দুই বিপরীত জগৎ। রাগপ্রধান গানে তিনি ছিলেন অনন্য। কেদার ভাটিয়ার, সুরদাসী মল্লার, মারু বেহাগ সব রাগেই তার কণ্ঠে আলাদা আবেশ। নজরুল গীতিতেও স্মরণীয়। শ্যামকল্যাণ রাগে রসঘন শ্যাম, ভজনেও তার গভীরতা ধরা পড়ে। 1949 সালের বেতারে গাওয়া ফরিয়াদ মেরি শুনলে ও ভগবান, বা তোমা মুরালি শ্যাম বাজাও আজও শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করেননি প্রায়, শুধু কয়েকটি ছবিতে নেপথ্য কণ্ঠ। শ্রী তুলসী দাস, মেঘমুক্তি, বৃন্দাবন লীলা। তিনি ছিলেন আত্মমগ্ন, প্রচার বিমুখ, চোখ বন্ধ করে গান গাইতেন, ঠিক যেন ধ্যানরত সাধক। স্ত্রী দীপালি ঘোষ ছিলেন তার প্রকৃত সুর সঙ্গিনী। 1988 সালের 20 মার্চ নিঃশব্দেই চলে গেলেন অখিল বন্ধু ঘোষ। হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্যের মতো মানুষরা বলেছিলেন তিনি তার প্রাপ্য সম্মান পাননি। হয়তো তাই তার গানের পংক্তি আজ আরো বেশি সত্য মনে হয়। সারাটি জীবন কি যে পেলাম এই মায়া ভরা পৃথিবীতে, পেয়েছি যতই তারও বেশি করে হয়তো হয়েছে দিতে। আজ জন্ম শতবর্ষে দাঁড়িয়ে মনে হয় এই শিল্পীরা হারিয়ে যান না, তারা শুধু নীরবে আমাদের ভেতর বেজে চলেন। যদি ভালো লেগে থাকে এই স্মৃতিচারণ, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করকা কুচ্চি ইন্ডিয়া। আবার দেখা হবে আরো কিছু কথা, আরো কিছু সুর নিয়ে। যেন কিছু মনে করো না।